স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও বিদ্যুৎ জ্বালানি সংকট সহ অনেক আইন শৃঙ্খলার কারণে দেশের তৈরি পোশাক শিল্প গভীর সংকটের মধ্যে আছে বলে দাবি করছেন পোশাক কারখানা মালিকেরা। অন্যদিকে অবাধে সুতা আমদানির ফলে বিপাকে আছে দেশের সুতাকল মালিকেরাও। বেশি দামে তুলা আমদানি করে সুতা উৎপাদনের পর যে দাম পড়ছে তার চেয়ে অনেক কম দামে বিদেশ থেকে আনা সুতা কিনতে পারছে তৈরি পোশাক কারখানাগুলো। ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে প্রাথমিক বস্ত্র খাত, এমনই দাবি তাদের। এমন অবস্থায় দেশের পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা থাকবে আজকের বাংলাদেশে। এই সব আলোচনায় আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজব। পোশাক ও বস্ত্র খাতের সংকট দূর করার পথ কি? বেসরকারি এই শিল্প খাতের জন্য সরকারি সহায়তা কিভাবে আর বাড়ানো সম্ভব? তৈরি পোশাক ও প্রাথমিক বস্ত্র খাতের মধ্যে সংযোগ দৃঢ় করার উপায় কি? আন্তর্জাতিক বাজার ধরে রাখার কৌশলগুলো কি? এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সাবেক জোট সরকারের বাণিজ্য মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সাথে আছেন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব আব্দুল সালাম মুর্শিদি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের। এছাড়া আলোচনায় সরাসরি জনাব চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পোশাক শিল্প মোটামুটি ভাবে প্রবৃদ্ধি ভালো করলেও অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। একটা হিসাবে দেখা যাচ্ছে ৩৫০০ পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আপনি এই যে পোশাক শিল্প একটি সংকটের মধ্যে দিয়ে পার করছে, প্রধানত যে সংকটের কথা বলা হচ্ছে সেটা জ্বালানি ও বিদ্যুতের সংকট, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি সংকটের কথা বলা হচ্ছে। এই সংকটটিকে আপনি আকস্মিক মনে করেন নাকি বর্তমান সাবেক সরকারগুলির একটি পরিকল্পনাহীনতার কারণ বলে আপনি মনে করেন, বা এই সংকটটিকে আপনি কিভাবে দেখছেন? না, এখানে তো আসলে শুধুমাত্র পলিসির ব্যাপার না, এটা তো সার্বিকভাবে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথমত আভ্যন্তরীণভাবে যে সমস্যাগুলো, সেটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা তো রয়ে গেছে। ধরেন বিদ্যুৎ, গ্যাস, পানির এটা তো সমস্যা আছে, একেবারে এটা সরাসরি প্রোডাক্টিভিটির উপর ইম্প্যাক্ট করে, একেবারে ডে টু ডে বেসিসে যেটা ইম্প্যাক্ট করে। কিন্তু গার্মেন্টসের যে মূল যেটা চাবিকাঠি, কিন্তু যেখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে শ্রমিকদের যে সরবরাহ বাংলাদেশে আছে, এটা বিগ অ্যাসেট। 40 লক্ষ শ্রমিক যেটা বলেছে, বা কোন দেশ 40 লক্ষ শ্রমিক তৈরি করতে একটা দেশ, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার এবং এটা একটা হিউজ অ্যাসেট। এটাকে আপনি প্রোডাক্টিভ শ্রমিক হিসাবে যদি আনতে চান, প্রোডাক্টিভিটির মধ্যে যদি আনতে চান, অর্থাৎ তাদেরকে ফুললি প্রোডাক্টিভ করে, তাহলে এটার সাথে জড়িত যে ব্যাপারগুলো আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সহ একটা ব্যাপার আছে। এখানে সাপ্লাই সাইডের শ্রমিকের আমাদের শ্রমিক সাইডের সমস্যা আছে, কিন্তু শ্রমিকের আমাদের স্কিল, কিন্তু যেই পরিমাণে স্কিল শ্রমিক দরকার সেই পরিমাণে স্কিল শ্রমিক নাই, যার কারণে আমরা মার্কেটে লোয়ার এন্ডে থেকে যাচ্ছি। লোয়ার এন্ডে যখন আপনি কম্পিটিশন যখন টাফ হতে থাকে, তখন কিন্তু আপনার মার্জিন কমে আসতে আসতে একটা সময় যে ফ্যাক্টরিগুলো ব্যবসা থেকে চলে গেছে, বিকজ ওরা লোয়ার এন্ডে থেকে গেছে, এখানে প্রোডাক্টিভিটির একটা ইম্প্যাক্ট আসছে। আজকে অবকাঠামোগত কারণে আন্তর্জাতিক বাজারে এটার চাহিদার উপর একটা চাপ আসছে এবং এটার মূল্য, যেটা বিক্রি মূল্য ছিল, সেটার উপর একটা চাপ আসছে। এবং সবকিছু মিলিয়ে যারা লোয়ার এন্ডে ছিল, যারা মার্জিনাল অপারেটর ছিল এখানে, তাদের কিন্তু টিকে থাকা মুশকিল আছে এখন। সেই কারণে অনেকগুলো ফ্যাক্টরি হয়তো চলে গেছে। কিন্তু সাথে সাথে আমি এটাও বলতে চাই, বাংলাদেশের যে 40 লক্ষ শ্রমিক কাজ করছে, এইটার এই অ্যাসেটটা কিন্তু অন্য দেশ যদি আজকে করতেও চায়, এটা বহু সময়ের প্রয়োজন আছে। তাছাড়া যে এন্টারপ্রেনারশিপ এখানে ডেভেলপ করছে এই সেক্টরে, এটাও কিন্তু অ্যানাদার অ্যাসেট দেশের জন্য। একটা হিউজ এন্টারপ্রেনারশিপ বাংলাদেশে যে ডেভেলপ করে গেছে, এবং তাদের যে এই যে গার্মেন্ট ফ্যাক্টরি পরিচালনা, তারপর এটা মার্কেটিং করা, বিদেশে শ্রমিকদের হ্যান্ডেল করা, প্রকিউরমেন্ট, এবং এটাকে তৈরি করে সমস্ত যে ফুল সাইকেল যেটা হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের এন্টারপ্রেনাররা কিন্তু একটা ভালো জায়গায় চলে গেছে। সুতরাং এই সব মিলিয়ে আমাদের স্ট্রেংথ তো আছেই। যে সমস্যাগুলোর মধ্যে যেটা আছে, লো স্কিল শ্রমিক, অবকাঠামোগত সমস্যা, ইন্টারন্যাশনাল বাজারে যে চাহিদা কমে গেছে, সেটা একটা সমস্যা আছে। তাছাড়া ইদানিং কালে যেটা সমস্যা হয়েছে, আমাদের তুলার যে কটনের একটা বড় সমস্যা এখানে হয়ে গেছে। সেটা হচ্ছে অনেক উচ্চ মূল্যে যে কটনগুলো আমাদের স্পিনিং মিলগুলো কিনেছে, পরবর্তীতে যখন তুলার দাম কমে গেছে, তখন কিন্তু একটা বিরাট তাদের শর্টফল হয়ে গেছে।
সেইখানে তাদের যে বড় ধরনের লস হয়ে গেছে, সেখানটা কিন্তু আমরা কিছুটা তুলা সংকটে আসার আগে আমি যে জায়গাটাতে আসলে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকটটার কথা বলছেন, বেশিরভাগ পোশাক শিল্প মালিকেরা যারা বন্ধ হয়ে গেছেন বা যারা প্রতিযোগিতা টিকে থাকতে পারছেন না, সেই সব ক্ষেত্রগুলিকে এই সংকটটা কারণ কি আপনি মনে করেন যে সরকারগুলির পরিকল্পনার অভাব কিনা, তারা প্রেডিক্ট করতে পেরেছিলেন কিনা যে চাহিদাটা এই পর্যায়ে যাবে এবং উৎপাদনের ক্ষেত্রে তাদের মানে যে উদ্যোগটা সেটা যথাযথ ছিল কিনা? না, সেটা তো শুনেন, এই বাংলাদেশের পাওয়ার সেক্টরে তো একটা শর্টফল তো হয়ে আছে এটা। তো সুতরাং আমাদের একটা সময় এসে সেটা শর্টফল একটা বড় আকারে ডিমান্ডের চাহিদার ম্যাচ করতে পারে না, সেটা তো অবশ্যই সমস্যা হয়েছে। গ্যাসের ক্ষেত্রেও তাই হয়েছে। সুতরাং সেখানে তো সমস্যা রয়ে গেছে, কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে যে এই সমস্যার সমাধান কিন্তু যখন আপনি একটা ভালো মার্কেট যখন ভালো থাকে, প্রাইস যখন ভালো থাকে, আপনার যখন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে কোনো প্রবলেম হয় না, আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ডিমান্ডটা বাড়তে থাকে, সবকিছু এগুলো যখন থাকে, তখন একটা সময় ছিল এই সমস্যাটা আমরা সেভাবে ফিল করি নাই। কিন্তু সাডেনলি যখন আন্তর্জাতিক বাজারে একটা চাপ আসছে, তখন কিন্তু এটা বড় আকারে আমাদের উপরে রিফ্লেক্ট করছে আর কি। আমরা বড়ভাবে একটু আব্দুল সালাম মুর্শিদের কাছে যাই। পোশাক শিল্প খাতের বড় সংকটটা কি বলে আপনি এখন মনে করেন, বা কোন সংকট আছে কিনা? না ভালো আছে পোশাক শিল্প? না, অবশ্যই প্রেজেন্টলি অ্যাকচুয়ালি এই পোশাক শিল্প একটা বিশাল চ্যালেঞ্জের মুখে আমি বলবো। সেই চ্যালেঞ্জটা হলো আন্তর্জাতিকভাবে, যেমন মনে করেন আন্তর্জাতিক যে বাজার, আমাদের যে প্রথম মন্দাটা যে দেখেছি আমরা, আমাদের বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট যায় তার অনেক জায়গায় আমরা এক্সপোর্ট করি, অনেক দেশে, কিন্তু দুটো ডেস্টিনেশন হলো আমাদের, একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হলো আপনার সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমেরিকা। এই দুটো জায়গায় কিন্তু আমাদের অলমোস্ট 88 to 90% এক্সপোর্ট হয়। শুধু পোশাক শিল্প না, আরো অনেক কিছুই যদি আমাদের দেশ থেকে যা এক্সপোর্ট হয়, এই দুটো ডেস্টিনেশনেই কিন্তু আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে গ্রিস, পর্তুগাল, ইটালি, স্পেন, এই তাদের এই সমস্ত দেশগুলোকেই তাদেরকে ধরেন তাদের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ, তাদেরকেই বাঁচানোর চেষ্টা চলছে। সেই ক্ষেত্রে এখানে যে ডিমান্ড তাদের এখানে কি বলবো যে এখানে ধরেন তাদের যে আনএমপ্লয়মেন্ট রেটটাও কিন্তু অনেক বেশি, সেম আমেরিকাতেও কিন্তু একই অবস্থা। আমাদের ইন্টারনাল দেশের অবস্থাটা হলো যে ধরেন এই ইন্ডাস্ট্রি প্রোডাকশনের মূল হলো কিন্তু আপনার বিদ্যুৎ এবং গ্যাস। আমাদের যে জিনিসটা, এটা একটা বিশাল বড় সমস্যা আছে, ইউ নো দ্যাট, যে এটা আজকে একদিনের সমস্যা না, এটা অনেক দিন থেকেই চলে আসছে। সাপ্লাই ডিমান্ড একটা বিশাল বড় গ্যাপ, যদিও বর্তমানে আমি একই প্রশ্ন আপনাকে করতে চাই, আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা কি প্রেডিক্ট করতে পেরেছিলেন সাপ্লাই আর ডিমান্ডের এত বড় একটা গ্যাপ যে হবে? অ্যাকচুয়ালি এটা প্রেডিক্ট করা, ধরেন যারা আমরা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা যারা আছেন, তারা তো অবশ্যই তাদের কাজই হলো যে তারা, যেমন আমরা প্রথম জেনারেশনের ব্যবসায়ী, আমরা ছোট করে একটা ব্যবসা শুরু করেছি, যদিও হাঁটি হাঁটি পা করে এই শিল্প লেট 70 অর্থাৎ 80 প্রথম দিক থেকেই শুরু হয়। এরপরে ধরেন আমরা যখন গ্রো করেছি, আরো চেষ্টা করেছি, সময়ের প্রয়োজনে আন্তর্জাতিক যখন কমপ্লায়েন্স এরিয়া আসছে, তখন প্রথমে কিন্তু ইন্ডাস্ট্রিটা শুরু হয় কিন্তু ঢাকা দিয়ে, তারপর আস্তে আস্তে দেখেন না এই কমপ্লায়েন্স বা বায়ারের ডিমান্ড, আন্তর্জাতিক বাজার যখন আমরা বুঝতে পেরেছি, তখন আস্তে আস্তে সবাই কিন্তু বাইরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মানের ফ্যাক্টরি কিন্তু আমরা করেছি। আপনি যেটা বললেন যে আমরাও কি এটা বুঝতে পেরেছি কিনা, আসলে নর্মালি আমাদের এই মুহূর্তে ওইভাবে বোঝা আমাদের পক্ষে আসলে সম্ভব না। আমরা যারা ইন্ডাস্ট্রি করি তা বা উদ্যোক্তা, তারা কিন্তু কি আমাদের দেশের গ্যাস মজুদ আছে, কি ইলেকট্রিসিটি আছে, অবশ্যই এটা যদিও ওইভাবে আমাদের জানা নাই, তবে ইন্ডাস্ট্রি গ্রো করেছে এটা সঠিক, এবং এটার একটা ঘাটতি আছে, সেটাও কিন্তু বাস্তবতা। আমরা যদি একটু মোহাম্মদ আরাফাতের কাছে আসি, যে আমরা দেখতে পাচ্ছি গ্যাস আর বিদ্যুতের অভাবে আমরা মার্কেটে কম্পিটিটিভ থাকতে পারছি না। আমির খসরু মোহাম্মদ চৌধুরী যেটা বলছিলেন যে মার্কেটে সবগুলি যদি ইতিবাচক থাকতো তাহলে হয়তো এটা এত বেশি চাপ থাকতো না, কিন্তু গ্যাস আর বিদ্যুতের অভাবটা নিয়ে আমরা আর কতকাল কাটাতে পারবো? না, অ্যাবসলিউটলি। এখানে আমি একটা জিনিস একটু বলি যে ডিমান্ড এন্ড সাপ্লাই যে বিষয়টি আপনি বললেন, এটার মধ্যে একটা ইতিবাচক দিক আছে যেটা আমি দেখছি। ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ হওয়ার অন্যতম একটি কারণ, যদিও যে আমরা সাপ্লাই এন্ডে এনাফ এনার্জি বলেন বা পাওয়ার সাপ্লাই করতে পারিনি, এটাও যেমন সত্যি, একই সাথে ডিমান্ডটাও বেড়েছে। ডিমান্ড সেটা কি ইন্ডিকেট করে, মানে আমার গ্রোথ হয়েছে। যেমন আমি একটা ছোট স্ট্যাটিস্টিক্স দিই আপনাকে, যে 2008 to 2009 আমাদের গ্রোথ ছিল 0.11%, মানে একেবারে গ্রোথ হয়নি কোনো। অন দ্য আদার হ্যান্ড 2009 to 2010
আমাদের এই সেক্টরে আমরা দেখছি 24.92% গ্রোথ হয়েছে, এবং 2010 টু এই আজকের প্রথম 10 মাসে যদি আপনি 2011 এ দেখেন 34.07% গ্রোথ হয়েছে। আরেকটা স্কুল কিন্তু বলছে যে অন্যরা, বিশেষ করে চীন বা অন্য যারা বড় এই খাতে কাজ করছে, তারা এখন আর ঠিক ওই ধরনের কাজে উৎসাহী নয় বলে, এবং রিসেশন পরবর্তী অবস্থাটার কারণে এই গ্রোথটা বেড়েছে। এটা ঠিক আমাদের সাফল্য। এখানে অনেকগুলি কারণ আছে, এর মধ্যে আমি এটি অন্যতম কারণ, কিন্তু আমরা একেবারে আমি পুরো ক্রেডিটটা ওখানে দিয়ে দিতে চাই না, বাট এখানে আমি একটা ডিসক্লেমার যদি দিতে চাই, ইভেন আপনি যদি 2008 আমার যে অবস্থা ছিল সেখান থেকে যদি 2011 এর যে ফার্স্ট 10 মান্থসে দেখেন 65.49% গ্রোথ হয়েছে। দিস ইজ ভেরি ট্রু যে গ্রোথটা আমরা যে ডলার অ্যামাউন্টে, যে ডলার ভ্যালুতে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের কস্ট বেড়েছে। কস্ট বাড়ার কারণে কিন্তু গ্রোথটা এত বড় করে দেখাচ্ছে, কিন্তু গ্রোথটা রিয়েল ভ্যালুতে এত বড় না হলেও 20% তো অ্যাটলিস্ট বেড়েছে। সো গ্রোথটা যে হচ্ছে, যার কারণে তো পাওয়ারের ডিমান্ডটা বাড়ছে। সো এখানে এটাকে আমি একটা ইতিবাচক ভাবে দেখতে চাই। অ্যাট দ্য সেম টাইম পাওয়ার সেক্টর, ইউ আর ভেরি রাইট, পাওয়ার সেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এখানে একটা লং টার্ম আমি বলবো যে পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক অনেকগুলি ফ্যাক্টর আছে যেখানে আমরা প্রপারলি আমাদের পলিসি নেয় এবং এটা ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। একটা দীর্ঘ সময় ধরে আসলে পাওয়ার সেক্টরে আমাদের কনসিস্টেন্ট ডেভেলপমেন্টটা হয়নি আসলে, এবং যার কারণে যেটা হয়েছে যে এখন দেখুন আমরা পাওয়ার সেক্টরে যেটি হচ্ছে কিছু শর্ট টার্ম অ্যাপ্রোচ নিতে যে গভর্নমেন্টের, যেটি হচ্ছে আমরা ফার্নেস অয়েল এবং ডিজেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, যার ফলশ্রুতিতে এগুলো তো আমরা সাবসিডি দেই আমরা জানি, এবং এটার ইউসেজ অনেক বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড মার্কেটের যে প্রাইসটা বাড়ছে সেটা কিন্তু মার্জিনাল, দ্যাট ইজ নট দ্য রিজন আমাদের দাম বাড়ানো। আপনার কাছে এটা সরকারের একটা দুর্বলতা মনে হয় কিনা, যে সরকার এই দেশে যথেষ্ট পরিমাণে হাইড্রোকার্বনের মজুদ থাকা সত্ত্বেও, বিশেষ করে কয়লা বা আমরা গ্যাসের কথা শুনেছি, সেটা থাকা সত্ত্বেও সরকার বাইরে থেকে 12 থেকে 15 টাকা দরে ডিজেল বা ফার্নেস অয়েল আনছে। এখন এখানে যদি আপনি বলেন সবগুলো সরকারকে যদি ধরেন, তাহলে সরকার মানে যে কোনো পলিটিক্যাল পার্টি নির্বিশেষে সবগুলো সরকারের একটা ব্যর্থতার জায়গা আছে আমি বলবো, কিন্তু আপনি পার্টিকুলারলি যদি সরকার মেনশন করেন, আমি বলবো যে ধরেন 2008 যে নতুন সরকারটি এসছে, আমাদের কোনো কোল পলিসি ছিল না। কোল পলিসি তৈরি করে তারপরে আপনার কোল পলিসি দরকার ছিল না আমাদের হাইড্রোকার্বন পলিসি দিয়ে এটা কভার করে যে আমরা কোল কিভাবে তুলবো, কিন্তু একটা প্রপার পলিসি এবং সেই পলিসি ইমপ্লিমেন্টেশন একটা বিষয় ছিল। এখানে আপনি জানেন যে সোশিও ইকোনমিক এবং আদার পলিটিক্যাল প্রবলেমসও ছিল, কিন্তু আপনার শর্ট টার্ম মেজার হিসেবে সেটাকে নেওয়ার কিন্তু উপায় ছিল না। শর্ট টার্মে আপনার ফার্নেস অয়েল এন্ড ডিজেলের বাইরে কোনো সুযোগ ছিল না। আজকে যে আমরা এই যে মোটামুটি 3 বছরের মাথায় এসে আমরা দাম দিয়ে বিদ্যুৎ কিনছি, কিন্তু বিদ্যুৎ কিন্তু পাচ্ছি। একটি জিনিস আমি বলতে চাই যে বিদ্যুৎ কিন্তু আপনার যদি অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি ইজ কস্টলিয়ার দেন এক্সপেন্সিভ ইলেকট্রিসিটি। বিদ্যুৎ যদি না থাকতো, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা আমির কিছু মাহমুদ চৌধুরী একটু কমপ্লিটলি, কারণ এটা শর্ট টার্ম ডিজেল এবং ফার্নেস অয়েল কিনতে গিয়ে আমাদের যত বেশি দাম দিতে হচ্ছে সেটা এক্স্যাক্টলি। এটা তো কথা হচ্ছে, শুনেন, এটা হাউ ইউ লুক এট দ্য ইকোনমিক্স অফ ইট। এখানে হচ্ছে যে অ্যামাউন্ট অফ সাবসিডির কারণে আজকে এটা রিজলভ করতে গিয়ে, আর আপনি দেখেন এর আগে যখনই ইলেকট্রিসিটি পাওয়ার শর্ট ছিল, তার আগে কিন্তু এই গার্মেন্টস এর গ্রোথ অনেক হাই ছিল। লাস্ট 10 years ইট ওয়াজ এ কন্টিনিউয়াস গ্রোথ। এখন তখন কিন্তু শর্টফলটা অনেকে মেকআপ করেছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট দিয়ে, এবং ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কিন্তু সফলভাবে এই স্টপ গ্যাপ মেজার হিসেবে সবাই চালিয়েছে। কিন্তু এখন সরকারের যে পলিসি করেছে, এটা করতে গিয়ে হিউজ অ্যামাউন্ট অফ সাবসিডি আপনার ফিউয়েল অয়েলে যাচ্ছে, তারপরে গভর্নমেন্টের এই যে ট্যারিফ, হাই ট্যারিফ দিয়ে কিনতে হচ্ছে। এটা তো ফলে দুটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশের ফিনান্সিয়াল স্ট্রাকচার ভেঙে পড়তেছে, একদম ফিনান্সিয়াল স্ট্রাকচার ভেঙে পড়তেছে লিটারালি। ব্যাংকস আজকে লিকুইডিটি ক্রাইসিসে ব্যাংক এমন ভাবে সাফার করেছে, একদিকে প্রাইভেট সেক্টর কোন লোন পাচ্ছে, দে আর ক্রাউডেড আউট, অন্যদিকে সরকারের হেভি বরোয়িং, যে সবচেয়ে খারাপ ধরনের বরোয়িং বাংলাদেশ ব্যাংকের বরোয়িং it amounts to 500 times supply intensity in the market. Right. এবং এটার যে impact on inflation is very very high. এবং তার চেয়ে আরো খারাপ হচ্ছে কি, ব্যাংকের borrowing 4 মাসের মধ্যে সারা বছরের বাজেটের যে টার্গেট ছিল borrowing এর 4 মাস এক্সস্টেড হয়ে গেছে, এবং তার ফল হচ্ছে কি এটার মাল্টিপল এফেক্ট হচ্ছে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি শুধু এই প্রশ্নটা একটু করতে চাই যে এই যে পরিস্থিতি বাংলাদেশ পড়লো, সেটাতে আপনাদেরকে একটু দায়ী মনে করেন কিনা, যেহেতু আপনারা ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2007 সাল পর্যন্ত, এই একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে। না ঠিক আছে, আমি যেখানে বলতে হবে, বিএনপি এই কথাটা বারবার কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু বিএনপির সময় কোন সময় আপনি ইলেকট্রিসিটির কানেকশন দেওয়া বন্ধ ছিল না,
কোনো সময় বন্ধ ছিল না অ্যাজ এ পলিসি। কিন্তু লাস্ট ডে অফ বিএনপি আমরা কিন্তু কানেকশন দিয়ে গেছি। গ্যাসের কানেকশনও কোনো সময় বন্ধ ছিল না, ইলেকট্রিসিটি বিদ্যুতের কানেকশনও কোনো সময় দেওয়া বন্ধ ছিল না। এবং তার ফলশ্রুতিতে আমি আপনাকে বলি, তার ফলশ্রুতিতে অ্যারাউন্ড 12% ম্যানুফ্যাকচারিং গ্রোথ হয়েছে, 12% ম্যানুফ্যাকচারিং গ্রোথ হয়েছে। এবং আপনি ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ওয়াজ হাইয়েস্ট এট দ্যাট পয়েন্ট বিকজ আনইন্টারাপ্টেড সাপ্লাই ছিল। ইয়েস দেয়ার ওয়াজ পাওয়ার কাট, আমি বলবো না সেটা পাওয়ার কাট ছিল না, কিন্তু ইলেকট্রিসিটির লাইনও পেয়েছে, গ্যাসের লাইনও পেয়েছে। আপনি যদি জেনারেশন যদি হিসাব করতে চান, আই উড রাদার ওই জেনারেশন করতে গিয়ে দেশের ইকোনমির উপর যে ধরনের ফিনান্সিয়াল সেক্টরের উপর আজকে ইনক্লুডিং শেয়ার মার্কেট সহ মিলে যে ধরনের ইম্প্যাক্ট হয়েছে, এই ইম্প্যাক্টের চেয়ে আজকে যদি আমার কিছু ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট দিয়ে আমি চালাতে পারতাম অথবা বিদ্যুৎহীন থাকতাম, অথবা বিদ্যুৎ থাকতো, ইউ আর মাচ বেটার অফ। বিকজ এই কস্ট কিন্তু গভর্নমেন্ট এখন আরো প্রবলেম হচ্ছে কি জানেন, এই পাওয়ার প্ল্যান্ট গুলো স্টপ গ্যাপ মেজার 1 বছর 2 বছর 3 বছর এগুলো এক্সটেনশন করে 6-7 বছরে নিয়ে গেছে কিন্তু, এবং অনেকে 15 বছর পর্যন্ত এক্সটেনশন চাচ্ছে, which means this is not a stopgap measure. They are making it into a very long-term project, and this could be very fatal for the economy of the country. এখানে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে যে সাপ্লাই এন্ড ডিমান্ডের যে গ্যাপটা আছে, দ্যাট ওয়াজ ইম্পসিবল। আমরা 2008 এ এসে দেখেছি যে আমরা অলমোস্ট একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েছিলাম পাওয়ার সেক্টরে, ইলেকট্রিসিটির বিষয়টি নিয়ে। আর যখন আপনি এরকম একটা সিচুয়েশন আছেন, তখন গভর্নমেন্টকে কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচারে এবং আপনার পাওয়ার সেক্টর স্পেশালি, যেটি হচ্ছে দ্য বেসিক অফ এনি ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, এখানে যদি আপনি ইনভেস্টমেন্টে না যান তাহলে কিন্তু আপনার দ্য ফিউচার ইজ ডিজাস্টার হয়ে যায়। আপনার ইন দ্য শর্ট টার্মে হয়তো আপনি কি মনে করছেন না যে আমাদের ফিউচার এখনো অনেক ডিজাস্টার হচ্ছে, গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে বড় করতেছে? আমি এই জিনিসটা একটু ক্লারিফাই করতে চাই, সরকারি ব্যাংকগুলো সেটাই আমি বলছি যে শর্ট টার্মে আপনি বড় করে, ফার্স্ট অফ অল দেখুন বড় করার জন্য যে অ্যামাউন্টটা বাজেটে আছে তা 4 মাসে এক্সস্ট করেছে, বাট আমাদের দেখতে হবে তার প্ল্যানটা কি, সে পুরো জিনিসটা ক্রস করছে কিনা 1 বছরে। সে হয়তো 4 মাসে একটা সার্টেন পার্সেন্টেজ এক্সস্ট করতে পারে, বাট ওভারঅল whether they are crossing it at the end of the day, আপনি আশাবাদী বলে আমি একটা যে একটু ক্লারিফাই করি, আপনি যে বড়গুলি করছেন এবং গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার গুলি সেগুলো কোথায় যাচ্ছে দেখুন, মেজর পার্ট যাচ্ছে হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার সেক্টরে, এবং সেগুলো করতে যে আপনার হেভি ডিউটিজ মেশিনারি আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে। In the interim period you are facing with some trouble, but in the long run এটা কিন্তু the economy will fix itself automatically, because আপনি these are not the expenditures, these are the investment at the end of the day, যেটার একটা হিউজ রিটার্ন আছে। 15 টাকা বিদ্যুৎ কিন্তু আসলে ইনভেস্টমেন্ট হচ্ছে না, 5 টাকা বিদ্যুতের জায়গায়। কিন্তু এটা অল্টারনেটিভটা কি ছিল? What was the alternative? না আমি বলছি অল্টারনেটিভটা কি বলছি আমি, not at all. This is not capital expenditure, this is revenue expenditure, because these are subsidies and not capital expenditure, these are revenue expenditure. Number 2 হচ্ছে আজকাল এই যে স্টপ গ্যাপ মেজারটাকে এটা লং টার্মে নিয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য ইকোনমি। কারণ আজ পর্যন্ত একটা বেস প্লান্ট হয়নি, 3 বছর হয়ে গেছে, আপনি চিন্তা করেন। দ্যাট মিনস তারা বেস প্লান্টে না গিয়ে তারা কিছু লোককে সুবিধা দিতে গিয়ে, ইউ সি দ্য পার্টিজান কনসিডারেশনে এইসব লোকের ব্যবসা করার জন্য আজকে এটাকে মিড টার্ম লং টার্মে নিয়ে গেছে, হুইচ ইজ গোয়িং টু বি ডিজাস্টার ফর দ্য কান্ট্রি। একটা বেস প্লান্ট এখনো পর্যন্ত আপনার ইয়েতে আসে নাই, প্রোডাকশনে আসে নাই, অথবা ইভেন টেন্ডারও হয় না। কিন্তু আপনারাই তো বলছিলেন যে বিদ্যুৎ সরকারের দিতেই হবে যে কোনো ভাবে, আমি বেশি দামে বিদ্যুৎ কিনবো, আমি বিদ্যুৎ সরকার আর কি করার ছিল? আমি বলি কি করার ছিল, আপনি স্টপ গ্যাপ মেজার হিসাবে যেগুলো করার, আপনি নট এট 15 টাকা কস্টে, এগুলো স্টপ গ্যাপ মেজার 1 বছর 2 বছর হতে পারে, কিন্তু আপনাকে ইমিডিয়েটলি যাওয়া উচিত ছিল ওই ক্রাইসিস, উনি যে ক্রাইসিসের কথা বলছে, এগ্রি উইথ দিস, ক্রাইসিস তো ছিল, কোনো সন্দেহ নাই, তখনই তাদেরকে যাওয়া উচিত ছিল ইমিডিয়েটলি মেজর বেস প্ল্যান্টে, বড় বড় বেস প্ল্যান্টে যাওয়া উচিত ছিল। এট দ্য সেম টাইম স্টপ গ্যাপ মেজার হিসেবে কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বাট নট হোলসেল। আপনি এখন যেটা হচ্ছে বেস প্ল্যান হচ্ছে না, কিন্তু অল স্টপ গ্যাপ মেজারকে লং টার্ম মিড টার্ম নিয়ে গিয়ে দেশের ফিনান্সিয়াল সেক্টরকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আমি আপনার সাথে একমত, কিন্তু আমরা এই প্রশ্নে আবার ফিরে আসবো যে আপনাদের সময় কেন আপনারা সেই বেস প্ল্যান্টের মধ্যে যান নাই এবং কেন সেটা প্রেডিকশন করেন নাই। আমরা একটু আব্দুল সালাম মুর্শিদের কাছে আসি, কারণ আমরা চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র এসপি ওনার কাছে আসবো। আমরা নিরাপত্তার ব্যাপারটা জানতে চাইছিলাম, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা আমাদের এই সেক্টরের জন্য একটি হুমকি কিনা, বা এই সেক্টরের ক্ষেত্রে কি? অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যে কোনো ব্যাপারে আইন শৃঙ্খলা একটা বিশাল ব্যাপার অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি যখন বিজিএম এর সভাপতি দায়িত্বে ছিলাম, আমি ব্যাটেক্সপো আর কি 19তম ব্যাটেক্সপোতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম এর
প্রেক্ষাপটে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এবং পৃথিবীতে যে কোনো দেশেই আপনি দেখেন না কেন, যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকতেই হবে। আপনারা এখন নিজেদের নিরাপদ মনে করছেন? অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের কাজ শুরু করেছে, আমি বলবো উই আর হ্যাপি, বাট এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার, যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেই পুরোপুরি লজিস্টিক সাপোর্টটা কিন্তু এখনো তারা পায় নাই। তারপরেও আমি মনে করি তারা যেভাবে শুরু করেছে, আমরা মনে করি যে ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক। আমি বলবো যে ইন্ডাস্ট্রির জন্য আসলে যে নরমাল যে পুলিশ আছে এরা কিন্তু যথেষ্ট না, তারা স্বাভাবিক মানুষেরই সেবা দিতে পারে না। এই পর্যায়ে আমরা কথা বলবো চট্টগ্রাম আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। তিনি বলছিলেন যে সরকার যে এত ঋণ করছে বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে, সরকারি ব্যাংকগুলির কাছ থেকে, সেটার ভয়াবহতা নিয়ে, এবং ঋণ করে সরকারকে বিদ্যুৎ কেন্দ্রগুলি চালানো হচ্ছে। মোহাম্মদ আরাফাত, আপনি এই সম্পর্কে? ঋণকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি পার্সোনালি মনে করি। এই ঋণগুলি যদি করতে হতো যে সরকার চালাতে পারছে না এবং তার অল দ্য নন প্রোডাক্টিভ খাতে তাকে ব্যয় করতে হচ্ছে বলে বা করছে বলে ঋণগুলি করছে, তাহলে এখানে একটা ভয়ের আশঙ্কা ছিল। আমি তো দেখছি এটা এমন জায়গায় এই টাকাগুলি খরচ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের টাকাগুলি আছে, আমাদের পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টরে এই টাকাগুলি আছে, যেটা হচ্ছে আমাদের জীবনী শক্তি, প্রাণ শক্তি আমাদের ইকোনমিক চাকাকে রোল করার জন্য। এই সেক্টর যদি না বাঁচে, যদি পাওয়ার সেক্টর, যেগুলো হচ্ছে মূল যে জিনিসগুলি, ফান্ডামেন্টাল যেগুলো, সেখানে তো এই টাকাগুলি যাচ্ছে। এই জন্য এটাকে আমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি, গভর্নমেন্ট, আমি ওভারঅল ইনভেস্টমেন্ট হিসেবে, বিকজ এগুলো বাঁচিয়ে রাখবে আমাদের শিল্প কলকারখানাগুলোকে, ইকোনমিক চাকাকে রোল করবে। এবং সরকারের খরচ ইজ নট নেসেসারিলি অলওয়েজ ব্যাড। যেটা ঋণ করছে করে আমরা যেটা বলেছি যে 4 মাসের মধ্যে একটা বড় অংশ খরচ করে ফেলাচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনার 1 বছরে আপনার প্ল্যান ছিল আপনি 1 লক্ষ টাকা ধার করে খরচ করবেন, আপনি প্রথম 4 মাসে আপনি খরচ করেছেন 80,000 টাকা, আপনি বাকি 8 মাস বাকি থাকলো, 8 মাসে আপনি 20,000 টাকা খরচ করবেন। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কেন বেশি বা কম খরচ করছেন, আপনি তো কনসিস্টেন্টলি খরচ করতে হবে না, আপনার যে পলিসি, যে প্ল্যান আছে তার অংশ হিসেবে আপনি কম বেশি খরচ করেন। এটি হচ্ছে একটি দিক। আমি তখনই দেখব যে তারা তাদের যে অ্যালোকেশনস আছে বা যেটি বাজেটে রেখেছিল বড় ফান্ড হিসেবে, যে বিষয়টি যেটা ক্রস করে গেছে এবং বিশাল আকারে ক্রস করে গেছে, তখন একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। বাট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে প্রোডাক্টিভ খাতে ব্যয় হচ্ছে, যে প্রোডাক্টিভ খাতে ব্যয় বলতে কি আপনি বোঝেন যে বিদেশি মুদ্রায় প্রায় 5 গুণ দামে বিদ্যুৎ উৎপাদন করাটা বিজনেস কেস হচ্ছে? দেখুন এটা ইট ইজ নট অ্যাবাউট দ্য বিজনেস কেস এট অল। আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের পাওয়ার সেক্টরে উই হ্যাড নো আদার অল্টারনেটিভ। ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ইট ইজ নট এট অল দ্য সলিউশন। আপনার কাছে ফিরে আসি, আমরা একটু ব্যবসার কাছে যাই। এটা কি বিজনেস কেস যে মানে কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুতে আমাদের 12 থেকে 15 টাকা লাগতেছে 3 টাকা 35 পয়সার জায়গায়? ইট ওয়াজ এ অ্যাকুইট প্রবলেম। অ্যাকচুয়ালি এটা আমাদের এত বেশি সমস্যা ছিল যেখানে সরকারের অন্য কিছু করার কিন্তু উপায় ছিল না। সেই ক্ষেত্রে এটা সাপ্লাই ডিমান্ড যেমন অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে যেমন যেটা খুশবু বলছিলেন যে একটা লং টার্ম একটা শর্ট টার্ম করা, সেটা আমরা এখন যেগুলো হয়েছে সব কিন্তু কুইক রেন্টাল যেটা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফরেন কারেন্সি যাচ্ছে, হয়তো সেটার অনেক বেশি রেটে যাচ্ছে, গভর্নমেন্টকে সাবসিডি দিতে হচ্ছে। তবে এটা ছাড়া উপায় তো ছিল না আমাদের। আজকে যে ইন্ডাস্ট্রির গ্রোথ যিনি উনি যেটা বললেন সেটা হলো যে 2010-2011 অর্থ বছরে মন্দার পরে, বিশ্ব মন্দায়, তারপরেও কিন্তু আমরা শুধু পোশাক শিল্প না, আমাদের দেশের সবকিছু রপ্তানিতে এটা কিন্তু একটা বিশাল বড় গ্রোথ ছিল। পোশাক শিল্পে কিন্তু আমরা 43% এবং অন্যান্য লেদার, ফার্মাসিউটিক্যালস, অন্য সব ক্ষেত্রে ছিল। গত অর্থ বছরে আমাদের এক্সপোর্ট হচ্ছে 10-11, অলমোস্ট ক্লোজ টু $24 বিলিয়ন। তা সেই ক্ষেত্রে যদি মনে করেন এই পাওয়ার রেন্টাল গুলা না আসতো, তাহলে হয়তো আমরা কিভাবে আপনি জনগণকে বা কিভাবে পাওয়ার রেন্টাল আসার পরে কি হচ্ছে, আমরা একটু আসলে কেন হয় না সেটার কারণ টেক্সটাইলের জন্য যে ধরনের ইকোনমিক জোন বলেন বা প্লট গুলো করা হচ্ছে, এইটার মূল টেক্সটাইল চালাতে হলে আপনার কিন্তু গ্যাসের ছাড়া সম্ভব না। উনি নিজেই বলেছেন যে আমাদের সাউথে কিন্তু এখনো কিন্তু গ্যাস যায় নাই, যার কারণে আমাদের এই যে টেক্সটাইল, গার্মেন্টস, অন্যান্য সেক্টর গুলো কিন্তু ডেভেলপ হয় না। কেউ কেউ শুরু করেছিল কিন্তু শুরুতেই কিন্তু তারা বসে গেছে। সেই কারণে আমি বলবো যে ওভারঅল আমাদের যে মনে করেন টেক্সটাইলের জন্য সরকারের কাছে আজকে আছেন খসরু ভাই, আমরা এই সেক্টর যে মনে করেন এই পর্যন্ত শুরু থেকে এসছে, যারা যখনই দায়িত্বে ছিলেন তাদের কিন্তু কম বেশি পলিসি সাপোর্ট অবশ্যই এই শিল্প পেয়েছে। তা না হলে আমরা বিশ্বে আমাদের এই অবস্থান, এবং এইখানে গত অর্থ বছরে দেখা যায় টেক্সটাইল ক্লথিং সেক্টর এক্সপোর্ট হচ্ছে অলমোস্ট ক্লোজ টু $18 বিলিয়ন। ইট ইজ সিগনিফিকেন্ট। সো আমাদের এখানে যে জিনিসটি বলার আছে সেটি হলো যে আমরা সরকারের কাছে মানে ধরেন কিছু ইপিজেড ছাড়া প্রাইভেট ভাবে আমরা কোনো ইকোনমিক জোন বা এই ধরনের কোনো পল্লী কিন্তু আমরা পাই নাই। এই যে আপনি আজকে দেখছেন সাভার, আশুলিয়া, গাজীপুর, শ্রীপুর, মানিকগঞ্জ, এইসব জায়গায়
বা নারায়ণগঞ্জ বা রূপগঞ্জ, এই যে কনসেন্ট্রেট অবস্থা ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, এগুলো উদ্যোক্তারা তাদের নিজেদের উদ্যোগে এটা করেছেন। সরকার হয়তো আমাদেরকে হয়তো পরবর্তী সাপোর্ট দিয়েছেন, কিন্তু এইসব জায়গায় এই মুহূর্তে যদি মনে করেন আমাদের কিছু কিছু জিনিস টাউনশিপ গড়ে তুলতে হবে, কারণ ওয়ার্কার আমাদের একটা বড় প্রবলেম, যেটা খুশি ভাই বলেছেন। এই মুহূর্তে আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্ষেত্রে অলমোস্ট 25% কিন্তু ক্যাপাসিটি আইডল, মানে আমাদের কিন্তু ওয়ার্কার নাই, দক্ষ শ্রমিক নাই। সেই কারণে এটাও একটা ব্যাপার। এছাড়াও আমাদের যারা শ্রমিক ভাই বোন আছেন তাদের কিন্তু জীবন মানের ব্যাপারে, তাদের ডরমেটরির ব্যাপার আছে, টাউনশিপের ব্যাপার আছে, স্কুল কলেজ লাগবে, রাস্তাঘাট লাগবে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখন নজর দিতে হবে, কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু আর এখন ছোট ইন্ডাস্ট্রি না, ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। আমরা একটু দেখে আসছি, আমরা দেখলাম যে কি পরিমাণ সমস্যা এখনো, মানে গ্যাস এবং বিদ্যুৎ সমস্যার মধ্যে কি পরিমাণ সমস্যা। এখন সরকারের থেকে টাকা ধার করার ক্ষতির কথা আপনি বলছেন, সরকারের কাছে আর কি অপশন ছিল, সেই অপশন আপনি বলবেন। এখানে ব্যাপারটা হচ্ছে বিজনেস প্ল্যান, যে কোনো গভর্নমেন্টের জন্য একটা বিজনেস প্ল্যান। এখন আপনি যদি ইন্টারেস্ট এবং সাবসিডি দুটো অ্যাড করেন, 50% বাজেটে চলে যাচ্ছে কিন্তু এখানে, এবং গভর্নমেন্টের বাজেটে কিন্তু ইট ইজ নট প্রোভাইডেড ফর। ইফ ইউ লুক এট দ্য ফিগার্স, গভর্নমেন্টের বাজেটে কিন্তু অলরেডি অনেক ক্রস ওয়ে বা ওদের বাজেটিং এর উপরে চলে অলরেডি, এবং ইটস নট বাজেটেড ফর। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। কিন্তু বাজেটের মধ্যে থাকলে তো ইজ নট বাজেট, 50% বিটুইন ইন্টারেস্ট এবং সাবসিডি 50% চলে যাচ্ছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, এই বড়োয়িং এর কারণে ইউ আর ক্রাউডিং আউট প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর কিন্তু বড় করতে পারতেছে না এখন। থার্ডলি হচ্ছে, প্রাইভেট সেক্টর যেহেতু বড় করতে পারতেছে না, আপনি ইনভেস্টমেন্ট যদি করতে না পারেন, এন্টারপ্রেনারশিপ, আপনি লিসেন, গভর্নমেন্টে যখন $100 খরচ করে, সেখানে কিন্তু অনেক ওয়েস্টেজ লিকেজ থাকে। কিন্তু প্রাইভেট সেক্টর যখন $100 বড় করে এবং ইনভেস্ট করে, এটা কিন্তু মোর এফিশিয়েন্ট। এখন কিন্তু গভর্নমেন্ট বড় করে খরচ করতেছে যেখানে ওয়েস্টেজ এন্ড লিকেজ আছে। এবং অলসো আই ওয়ান্ট টু অ্যাড, ও যেটা ইটস নট এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এই টাকাগুলো ইন্টারেস্ট এবং সাবসিডি ইজ এ রেভিনিউ, ইটস নট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দিস ইজ দ্য পয়েন্ট। এটা যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতো তাহলে কিন্তু ঠিক ছিল। This is going into revenue expenditure. On top of that, they're crowding out the private sector. এবং প্রাইভেট সেক্টর যদি ইনভেস্টমেন্ট করতে না পারে, তাহলে আপনি তো আসানোর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে না, কোনো ডেভেলপমেন্ট হবে না। যেটা গুরুত্ব দিচ্ছিলেন যে বিকল্প কি ছিল সরকারের হাতে? না, বিকল্প তো আমি আগেও বলেছি আপনাকে, শর্ট টার্ম মেজার হিসেবে এটা নিলে কোনো অসুবিধা নাই, কিন্তু জিনিসটা হচ্ছে এখন শর্ট টার্ম মেজার হিসেবে থাকছে না এটা। এবং এটা সোফার কোনো বেস প্ল্যান্টের কোনো আমরা লেশ মাত্র চিহ্ন দেখতে পাচ্ছি না। একটা টেন্ডার প্রপারলি হয় না একটা বেস প্ল্যান্ট আজ পর্যন্ত। আপনি যেটা বলছেন, কোল পলিসি 3 বছর হয়ে গেছে, কোনো কিছু ফাইনালাইজ পর্যন্ত হয় নাই। কখন কোল পলিসি করবে, কখন কোল বেসড আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে দেশে, ওটা দূরের কথা। গভর্নমেন্টের আছে মাত্র হাতে 2 বছর সময়। সো দিস আর যেগুলো করছে, স্টপ গ্যাপ মেজারকে আমরা করে ফেলেছি একটা মিড টার্ম এবং লং টার্ম মেজার, which is costing economy very, very dearly, and government is in problem, the banks are in problem, governments are borrowing more than necessary, banks are having liquidity problem, private sector is unable to borrow because government is crowding out private sector. এখানে আমি বলি যে আমাদের পাওয়ার সেক্টরের মূল প্রবলেমটা কিন্তু গ্যাস, আমাদের রসদ, র মেটেরিয়ালস। আমাদের যত পাওয়ার প্ল্যান্ট ছিল বা আমরা বানিয়েছি, এগুলো কিন্তু সব গ্যাস বেসড, এবং এখন পর্যন্ত আমাদের আন্ডার ইউটিলাইজ পাওয়ার প্ল্যান্ট পড়ে আছে, যেটা 800 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে, শুধু করতে পারছে না, আন্ডার ইউটিলাইজ পড়ে আছে বিকজ অফ দ্য ল্যাক অফ গ্যাস। কাজে আমরা কিন্তু গ্যাস এক্সপ্লোরেশন একটা লম্বা সময় ধরে এগুলো দিয়ে এখানে কোনো সময় ব্যয় করিনি এবং প্রপার পলিসি নেইনি। এবং আজকে এসে দেখেন কন্ট্রাডিকশনটা কোথায়। আজকে এসে আবার যখন এক্সপ্লোরেশনের জন্য দেওয়া হচ্ছে, তখন আবার এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। কনকোফিলিপসের বিষয়টি আমরা জানি। এবং দেখুন, আমরা আবার বলছি, দেখুন যে এই যে গভর্নমেন্টকে কিন্তু এই শর্ট টার্ম মেজারে যেতেই হতো। এটা 3 বছর হয়েছে তো মাত্র। এটা যদি 10 বছর ধরে কন্টিনিউ করে, দ্যাটস তখন আমরা এটা নিয়ে বলতে 10 বছর ধরে কন্টিনিউ করব। Few and the rest will have to be done. No, because কেন হবে আমি বলি, বেস প্ল্যান্টের কিন্তু চিহ্ন আপনি যদি কখন আপনি বন্ধ করতে পারবেন? আপনি যদি বেস প্ল্যান্টের প্রোগ্রাম যদি আপনি সময় মতো নিতেন, এবং বেস প্ল্যান্ট তো 3 বছরের মধ্যে আজকে অপারেশনে চলে আসার কথা। যেখানে বেস প্ল্যান্ট 3 বছরের মধ্যে অপারেশনে আসার কথা, আজকে কিন্তু বেস প্ল্যানের কোনো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি এখন দিস ইজ ওয়্যার আই এম কামিং ইন। আপনি যেটা বলছেন, আই এগ্রি উইথ ইউ, এটা শর্ট টার্ম মেজার হিসেবে ঠিকই আছে, কিন্তু আপনি এটাকে শর্ট টার্ম মেজার তো রাখছেন না, যেটার জন্য আজকে গভর্নমেন্ট এত টাকা বড় করতে হচ্ছে। কিন্তু আমি যে জায়গাটা বলতে যাচ্ছি, দেখুন আজকে যে আবার আমি ঘুরে ফিরে শর্ট টার্মের যে বিষয়টি বলবো, সালাম মুর্শিদ সাহেব যেটি বললেন যে ওনাদের এই যে গ্রোথটা, এটি তো আটকে যেত।
তাহলে যে লসটা হতো, ইকোনমি যে কস্টটা হতো, জাস্ট ইমাজিন আজকে গভর্নমেন্ট যে সাবসিডিটা দিচ্ছে, এই সাবসিডি থেকে আবার নিস্তার পাওয়ার জন্য গভর্নমেন্ট কি করছে, ফিউলের যে ইউসেজটা, ব্যবহারটা বেড়েছে, কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে সাবসিডি বেড়ে যাচ্ছে, যার কারণে তারা ফিউল প্রাইসটাও বাড়াচ্ছে। আজকে এখানে সালাম মুর্শিদি সাহেব আছেন, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার কাছে যদি দুটো অপশন তো, ফিউল প্রাইস বাড়িয়ে দিয়ে এক্সপেন্সিভ ফিউল সেটা আপনি নেবেন, নাকি কোনো ফিউল নাই কোনটা আপনি নেবেন? আপনি আপনার ফ্যাক্টরি চালানোর জন্য কিন্তু দাম দিয়ে হলে ফিউল নেবেন, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিকে সচল রাখবে। উনার কিন্তু এটাতে প্রবলেম নাই, উনি জানতে চাচ্ছিলেন যে আমরা শর্ট টার্ম মেজারটাকেই, মানে সাময়িক সমস্যা যেমন আমাদের জন্য স্থায়ী সমস্যা এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়, সেরকম একটি সমস্যা হয়ে আমরা তো দাঁড়িয়েছে এখন শর্ট টার্মের মধ্যে দাঁড়িয়ে আছে, এখন তো কিন্তু আমরা কোনো লক্ষ্য দেখতে পাচ্ছি না। পলিসি তো আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি। আমি আপনাকে একটি ছোট তথ্য দিতে চাই, তথ্যটি দিয়ে একটু বিরতিতে যাব। সেটি হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশে যদি কয়লা গ্যাস এরকম দুটি জ্বালানি থাকে, প্রথমে কয়লা ব্যবহার করা হয়, তারপরে গ্যাস ব্যবহার করা। আমাদের সর্বশেষ কয়লা খনিটা আবিষ্কৃত হয়েছে 1997 সালে। এই 14 বছরে আমরা এই কয়লা খনি নিয়ে কোনো রকম কোনো কিছু করি নাই এখন পর্যন্ত। আজকে আপনি কয়লা শুরু করলে 5 বছর পর আপনি এটা পাবেন। তা আপনাদের লং টার্ম পরিকল্পনাগুলি কি আছে, আদৌ আছে কিনা, সেই বিষয়ে আরো কথা শুনবো। এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। পলিসি কিভাবে লং টার্ম পলিসি হয়ে যাচ্ছে এবং সেটা কিভাবে দেশের অর্থনীতির ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। জনাব সালাম মুর্শিদি, আপনাকে একটি প্রশ্ন করেছিলেন মোহাম্মদ আরাফাত যে আপনি কি এখন একটি জ্বালানি চান বেশি দাম দিয়ে, নাকি জ্বালানি ছাড়াই আপনি চলতে পারবেন, এরকম একটি প্রশ্ন করেছিলেন। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে, এটা একটা আমাদের একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি তারা তো এই যে তালা বা লক করে তো আর বসে থাকবো না। সেই ক্ষেত্রে যে অবস্থায় যাই, যেটা অবস্থা থাকবে সেটা বেশি দাম হলেও আমাদেরকে সেটা কিনতে হবে। আমরা মনে করি বিদ্যুৎ নাই, আমরা কি সবাই বিদ্যুৎ দিয়ে কি ইন্ডাস্ট্রি চালায়? আমরা যখন বিদ্যুৎ ছিল খুবই বেশি লোডশেডিং ছিল, অনেক এরিয়াতে 5-6-7 ঘন্টা থাকতো না, আমরা সেই জায়গায় তো সবাই জেনারেটর দিই, এখনো চালাই। আমরা ডিজেল ফার্নেশল দিই, তো সবারই তো আর গ্যাস জেনারেটর নাই। এবং গ্যাস জেনারেটর কিন্তু চলে শুধু বড় টেক্সটাইল মিল বা কিছু কিছু ক্ষেত্রে, বাট বাকি সবগুলোই তো ধরেন ছোট ছোট ক্যাপটিভ জেনারেটর যারা বিদ্যুৎ গ্যাস দিয়ে। আর যে ফ্যাক্টরিগুলো বসে গেছে আপনি বলছিলেন, সেগুলো হয়তো ছোট মাঝারি, তাদের হয়তো ক্যাপটিভ জেনারেটর নাই, মার্কেটিং ওইভাবে স্ট্রং না। তবে আমার মনে হয় আমরা যারা এই ইনভেস্টমেন্ট করেছি, যেহেতু এটা ছোটখাটো ইনভেস্টমেন্ট না বা ছোট একটা ইন্ডাস্ট্রি না, এই ইন্ডাস্ট্রির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের শুধু ফরেন কারেন্সি না, এইখানে কিন্তু আপনার একটা বিশাল কর্মসংস্থান, ডিরেক্ট কর্মসংস্থান আছে 40 লাখ বলছেন, এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 2 কোটি মানুষ এটার সাথে যুক্ত। শুধু তাই না, এটার সাথে লিঙ্ক আপ কত ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল থেকে শুরু করে আজকে দেখেন আজকে যারা শ্রমিক আছে তারা যে ধরেন শাড়ি, লুঙ্গি বা অন্যান্য যে কোনো জিনিস, তাদের যে কমোডিটি যে জিনিসগুলো ব্যবহার করছে, সেই ইন্ডাস্ট্রি, কমিউনিকেশন, পোর্ট, হসপিটাল, হোটেল, মানে আপনার সবকিছু। এটার এই টেক্সটাইল অ্যান্ড ক্লথিং সেক্টরটা আপনি যদি দেখা যায় খুব ভালোভাবে চিন্তা করি, এটা আমাদের দেশের শুধু ফরেন কারেন্সি কর্মসংস্থান এটাই বলা যাবে না, দেশের অর্থনীতির মেরুদণ্ড। এটা অ্যাকচুয়ালি ইজ এ ব্যাকবোন। এখানে একটা জিনিস আমি বলি, এই যে হাই ট্যারিফ দিয়ে সাবসিডি দিয়ে যে গভর্নমেন্ট মেকআপ করতে গিয়ে বারবার যে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এটা কিন্তু এগেইন পাস্ট অন টু আপনার প্রত্যেক কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, কম্পিটিটিভনেস কমে যাচ্ছে। কিন্তু এটা একটা সাইড হচ্ছে, এটা আমি ভুলে গেছিলাম, এই যে বারবার সরকার হাই ট্যারিফ দিয়ে কিনছে, সাবসিডি এটা করতে গিয়ে প্রাইভেট সেক্টর থেকে এসব করতে গিয়ে কিন্তু ট্যারিফ বারবার তারা বাড়াচ্ছে। এটা করতে গিয়ে আপনি একদিন উনি দেখবেন হয়তো উনি নিজের জেনারেটর দিয়ে পাওয়ার জেনারেট করে অনেক চিপার দেন দ্য ওয়ে গভর্নমেন্ট যেভাবে রেট একটা পর একটা বাড়িয়ে যাচ্ছে, এবং ওইটা কিন্তু কোনো ওই বেনিফিটটা কিন্তু তারা পাবেন আলটিমেটলি। যেই ট্যারিফ লেভেল আমরা চলে যাচ্ছি, আপনি দেশের সাধারণ মানুষের হাউস হোল্ডে তো পয়সা দিতেই হবে, তাদের পারচেজিং পাওয়ার তো কমতেই থাকবে এটার জন্য, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে কিন্তু এটা রিফ্লেকশন আসবে। কারণ পাওয়ার বেস যে ইন্ডাস্ট্রিগুলো আছে অ্যাজ এ র মেটেরিয়াল, এই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু এই কস্টের কারণে তাদের কম্পিটিটিভনেসের উপর কিন্তু ইমপ্যাক্ট আসবে আলটিমেটলি। উনি যে বিকল্পের সন্ধান করছিলেন, সরকারের হাতে কি বিকল্প আছে, আমরা তো আলাপ করলাম যে আপনি কয়লার কথা বলছেন, কিন্তু উনাদেরও তো, সরকারেরও তো একটি বড় ইয়ে হচ্ছে যে আমরা যখন কয়লা তুলতে চাচ্ছি, আমরা যখন গ্যাস এক্সপ্লোর করতে চাচ্ছি, তখন আমরা নানা ধরনের বাধা এবং নানা ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছি এবং এক ধরনের পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমরা পড়ছি। এটি থেকে উত্তরণের উপায় কি? সেটা তো একটা আছে। আমি তো বলছি ইভেন সরকারের বর্তমানে যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, এখানে ওভার 1200-1300 মেগাওয়াট ইউজ করতে পারছে না, বিকজ ওগুলো মেইনটেনেন্সের অভাবে। এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কোনো সমস্যা নাই, এগুলো মেইনটেনেন্স এবং রেনোভেশনের অভাবে। তাহলে সেটা না করে আপনি প্রাইভেট সেক্টরে যাদের থেকে হাই ট্যারিফ দিয়ে কেনার কি যুক্তি এখানে থাকতে পারে? প্লাস কোল পলিসি আপনি যেটা বলছেন, একটা সরকার 3 বছরের মাথায় যদি একটা কোল পলিসি করতে না পারে, কোল পলিসি করে কবে এই পাওয়ার প্ল্যান্ট গুলো এস্টাবলিশ হবে, এটা তো কোনোদিন হবে না। তার মানে আপনি যেই পাওয়ার
প্রাইভেট সেক্টরে যেগুলো দিয়েছেন আপনি ডেলিবারেটলি আইদার প্রলং করছেন, which means it is a crony capitalism. আমি একটু আপনাকে মনে করে দিচ্ছি আপনারাও 5 বছরে কিন্তু করেন নাই। না না ঠিক আছে, আমি তো বলছি মানে না টোটাল মিলে আমি ঠিক আছে, আমি বলছি না যে না আমি মনে করে দিলাম, ফাইন, আমি বলছি না যে আমাদের সময় যতটুকু পাওয়ার জেনারেট করা উচিত ছিল ততটুকু হয়তো আমি বলবো না সেটা, কিন্তু এটাও ঠিক ক্রাইসিস বিএনপির সময় আমরা কোনো সময় বিদ্যুৎ লাইন দেওয়া বন্ধ করিনি, গ্যাসের লাইন দেওয়া বন্ধ করিনি। দেয়ার ওয়াজ ক্রাইসিস, বাট ওই লেভেলের ক্রাইসিস হয়নি তখন। হাইড্রোকার্বনের ব্যবহারের ক্ষেত্রে সরকার যদি এখন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটি এই বাস্তবতার সাথে যৌক্তিক, আপনারা তাকে সমর্থন জানাবেন? সরকার তো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিলে তো আমরা আলোচনা করব। দেখুন এখানে আমি এখানে বিরোধী দলকে তো অনবোর্ড নিলে আমরা তো সব ব্যাপারে সহযোগিতা। আমি এখানে খুব অবজেক্টিভলি একটা বিষয় বলতে চাই যে এটা হয়ে গেছে একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে গেছে। কারণ এখন গভর্নমেন্ট যদি আপনার পাওয়ার মানে এনার্জি প্রাইস না বাড়ায় তাহলে গভর্নমেন্টের সাস্টেইন করা ডিফিকাল্ট হয়ে যাবে। আর এটা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট পড়ছে। দিস ইজ ভেরি ট্রু। আমি জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীর সাথে অ্যাবসলিউটলি একমত। বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আপনি যখনই ফার্নেস অয়েল ডিজেল ব্যবহার করছেন এটা হতেই হচ্ছে, কারণ সাবসিডি যে হাইটে চলে যাচ্ছে ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাফোর্ড ইট। তাহলে দ্য অনলি অল্টারনেটিভ ইজ হিয়ার এগেন দ্য গ্যাস অ্যান্ড দ্য কোল। এখন এখানে আমি যেটা মনে করি গ্যাস এক্সপ্লোরেশন দীর্ঘদিন ধরে দেখুন আমরা যে দিতে যে কনকোফিলিপসের সাথে কি সমস্যার মধ্যে পড়লাম। কোল নিয়ে বিএনপি সরকার ট্রাবলে পড়েছিল আমরা জানি, এই গভর্নমেন্ট গত 3 বছরে কতটুকু এগিয়েছে বা এগিয়ে নিয়ে এটা আমাদের দেখার বিষয় আছে। এখানে আমি মনে করি সরকার, বিরোধী দল এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির মধ্যে এই পার্টিকুলার বিষয়ে একটা কনসেনসাসে আসতেই হবে যে আমাদের একটা প্রপার কোল পলিসি এবং কোলের দিকে এবং না তা না হলে কি কোন একটা রূপরেখা কি দিবেন যে কি করে এটা আসা সম্ভব? আমি রূপরেখা আমি জানি না রূপরেখা কি হতে পারে, বাট আমি যেটি মনে করছি এটা ইজ দ্য অনলি অল্টারনেটিভ সলিউশন। আপনি গ্যাস এক্সপ্লোরেশন বাড়িয়ে গ্যাসের প্রোডাকশন যদি না বাড়ে এবং কোল পলিসিতে যদি আপনি যেতে না পারেন, প্রপার কোল পলিসি এবং সেটা কোল উত্তোলন এবং তার ব্যবহারে যদি আসতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই যে ভিশিয়াস সাইকেলে আপনি পড়ে গেছেন এই থেকে উত্তরণের কোনো উপায় নেই। একটি মাত্র অল্টারনেটিভ হচ্ছে বিদ্যুৎহীন হয়ে বসে থাকতে হবে, কলকারখানাগুলি সব বসে যাবে। সো দ্যাটস দ্য অনলি অপশন। এখানে আমি মনে করি বিরোধী দলের যথেষ্ট কন্ট্রিবিউট করার জায়গা আছে, একটা কনসেনসাসে আসা দরকার। কিছু কিছু জায়গায় যেখানে জাতীয়ভাবে আমরা সমস্যার মধ্যে পড়ে আছি সেখানে পলিটিক্স সরকারি দলের একটু দায়িত্ব আছে বিরোধী দলকে আস্থায় আনা। অ্যাবসলিউটলি বোথ দ্য পার্টিজ, আই এম নট সেইং দ্য বিরোধী দল অনলি। কাজে এখানে আজকে যদি কোল না থাকে, আজকে যদি গ্যাস না থাকে, যার কারণে এই বাকি সমস্যাগুলি, কারণ এগুলো তো হচ্ছে র ম্যাটেরিয়াল পাওয়ার সেক্টরে, যেগুলো আমাদের এগুলোর অ্যাবসেন্সই কিন্তু এই সমস্যা তৈরি করছে। এবং 2008-এ যে অ্যাকিউট সমস্যা পড়েছিলাম, যেমন সালাম মুর্শিদি বলছেন, আমরা এখান থেকে বের হয়ে আসা যেমন ডিজেল ফার্নেস অয়েলের উপর যদি বেস না করতাম তাহলে কিন্তু আমাদের যতটুকু গ্রোথ হয়েছে যে ইকোনমি আরো ডিজাস্টার একটা জায়গায় চলে যেত। তো কাজে এইখানে আমাদের লং টার্মে আমি মনে করি ইমিডিয়েটলি সরকার বিরোধী দলের মধ্যে একটা কনসেনসাসে আসা, অন্যান্য যে এলিমেন্টগুলি আছে সমস্যা তৈরি করতে পারে পলিটিক্যালি এবং সোশিও ইকোনমিক ভাবে, সেই জায়গায় উত্তরণ করে আমাদের এখানে আসতেই হবে। আমরা দেখেছি যে পৃথিবীর সব দেশে, খুব সংক্ষেপে সালাম মুর্শিদের কাছে জানা যাবে, পৃথিবীর সব দেশে যখন হাইড্রোকার্বন নিয়ে কোনো আলোচনা, হাইড্রোকার্বনে ব্যবসায়ীরা লোকাল ব্যবসায়ীর ইন্টারেস্ট নেন। আমাদের এখানে লোকাল ব্যবসায়ীদের হাইড্রোকার্বনে ইন্টারেস্ট নেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? বাধা নাই আসলে, এটা কিন্তু অনেক ফান্ডের ব্যাপার আছে। এটা এখানে যে কারো এটা কিন্তু অনেক মানে কস্টলি, আমি একটা বলবো না যে খুব সস্তা, এটা কনসোর্টিয়াম বা ওরকম করেও কিন্তু করা যাবে না তা না, তবে এটার উদ্যোগ যদি না হয় তবে করা যাবে। তবে আমি মনে করি যে এটাকে উৎসাহিত করার জন্য, যেমন আমাদেরকে এই ইন্ডাস্ট্রিটা যখন আসে, আপনি যদি কিছু ইনসেন্টিভ কিছু যদি আমাদেরকে দেওয়া হতো, বা এটা যারাই করবেন তাদেরকে কিছু হয়তো ব্যাংকে ইন্টারেস্ট রেটটা হয়তো কিছু কম দেওয়া হলে। আমির খুসরো মাহমুদ চৌধুরীর কাছে যদি জানতে চাই যে লোকাল ব্যবসায়ীরা, স্থানীয় ব্যবসায়ীরা হাইড্রোকার্বনে উৎসাহ নেওয়ার ক্ষেত্রে কিছু করার আছে কিনা, বা তারা এখানে পিপিপির একটা ক্লিয়ার কাট একটা পলিসি থাকা দরকার, এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটা ক্লিয়ার কাট একটা পলিসি থাকা দরকার, যেটা এখনো ক্লিয়ার হচ্ছে না। এবং সরকারের অবস্থানটা এখানে একেবারে পরিষ্কার হওয়া উচিত। সাথে সাথে ট্রান্সপারেন্সি, এখানে কিন্তু পিপিপির বেলায় যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় এটা ট্রান্সপারেন্সি নিয়ে। কারণ এটা আইদার প্রাইভেট সেক্টর সরকারকে এক্সপ্লয়েট করে, অথবা সরকার ইন কোলাবোরেশন উইথ প্রাইভেট সেক্টর এটাকে এক্সপ্লয়েট করতে চায়। সুতরাং এখানে পিপিপির উপর ক্লিয়ার কাট একটা পলিসি থাকতে হবে যেখানে প্রাইভেট সেক্টর কনফিডেন্স থাকবে। এই জিনিসটা কিন্তু করা প্রয়োজন। একটা নীতিমালা থাকবে, যে নীতিমালা ট্রান্সপারেন্ট থাকবে, সবাই প্রাইভেট আছে তারা ইনভেস্ট করবে, তারা যাতে কনফিডেন্ট। আমরা আশা করব এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হবে। আজকের এই আলোচনা আসার জন্য জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী আপনাকে, জনাব আব্দুল সালাম মুর্শিদি আপনাকে, জনাব মোহাম্মদ আরাফাত আপনাকে, এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য জনাব রেজাউল মাসুদ এবং সোহেল মাহমুদ খুলনা থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল।